আসসালামু আলাইকুম সবাইকে। বিবিএর কোচিং সেন্টারে সবাইকে স্বাগতম। আমি আছি মাহফুজুর রহমান সুজন আপনাদের সাথে। তো আজ আমাদের সাজেশনের দ্বিতীয় ক্লাস শুরু হচ্ছে। দ্বিতীয় ক্লাসে আমরা আজকে পরবর্তী যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো রেশিও চ্যাপ্টারের শেষ করব ইনশাল্লাহ। তো চলেন দেখি আমরা পরবর্তী কোন অঙ্কটা আছে আপনাদের জন্য। পরবর্তী অঙ্কটা যেটা আমাদের আছে সেটা হলো একটা রেশিওর কয়েকটা গুরুত্বপূর্ণ, প্রায় আমাদের এখানে রিকোয়ারমেন্ট আছে 7টা রিকোয়ারমেন্ট। আমি দেখতে পাচ্ছি এখানে 7টা রিকোয়ারমেন্ট আছে। কারেন্ট রেশিও, অ্যাসিড টেস্ট রেশিও, তারপর আছে ইনভেন্টরি টার্নওভার, দেন আছে অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্টস পেয়েবল, ওয়ার্কিং ক্যাপিটাল এন্ড গ্রোস প্রফিট রেশিও। তো এই 7টা রেশিও কিন্তু তুলনামূলকভাবে অনেক কমন, কারণ কেননা এই 7টা রেশিও ঘুরে ফিরে আমাদের পার্ট বি এবং সি তে এসে থাকে নরমালি। তো আমাদের প্রশ্নটা একটু পড়ি আমরা প্রথমে, যেহেতু রেশিওগুলো পড়ে ফেললাম, প্রশ্নটা একটু যদি ভালো মতো পড়ি কি কি দেখা যাচ্ছে এখানে খেয়াল করুন। আমাদের প্রথমে দেখা যাচ্ছে এখানে আমাদের হলো a company has the following current assets and liabilities। তো কোম্পানির কি আছে, কারেন্ট অ্যাসেটস এবং লাইবিলিটিস গুলো আছে। প্রথমে আছে হলো ডিটেলস, ইনভেন্টরি 1,50,000 টাকা, ক্যাশ আছে 20,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল আছে, ব্যাংক ওভারড্রাফট আছে। ভালো তো খেয়াল করেন, ইনভেন্টরি, ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল এগুলা কিন্তু সব কারেন্ট অ্যাসেটস। তারপর আছে কি ব্যাংক ওভারড্রাফট, ব্যাংক ওভারড্রাফট কিন্তু কারেন্ট লাইবিলিটিস। দেন আছে আপনার অ্যাকাউন্টস পেয়েবল, যেটা কারেন্ট লাইবিলিটিস, প্রিপেড এক্সপেন্স কারেন্ট অ্যাসেটস, অ্যাক্রুড স্যালারিজ যেটা আমরা বলতে পারি কারেন্ট লাইবিলিটিস। তো এই ছিল আমাদের কারেন্ট অ্যাসেটস এবং কারেন্ট লাইবিলিটিস গুলা। নিচে আমাদের আরো একটি ইনফরমেশন বলতে আছে ডিউরিং দ্য ইয়ার সেলস ওয়ার টাকা 8 লাখ টাকা। তো এই বছরে আপনি বিক্রি করছেন 8 লাখ টাকা, এন্ড পারচেস ওয়ার 4,50,000 টাকা, যেখান থেকে পারচেস করছি 4,50,000 টাকা। সো এই ছিল আমাদের উপরে ইনফরমেশন, যেখান থেকে আমাদের ক্যালকুলেট করতে হবে এট ফার্স্ট, যেটার নাম হলো কারেন্ট রেশিও। তো কারেন্ট রেশিও, কারেন্ট রেশিওর সূত্র আমরা কিন্তু গত ক্লাসে শিখে ফেলছি। কারেন্ট রেশিও সূত্র কি ছিল, কারেন্ট অ্যাসেটস ভাগ কারেন্ট লাইবিলিটিস। তো কারেন্ট অ্যাসেটস ভাগ কারেন্ট লাইবিলিটিস, এখানে কারেন্ট অ্যাসেটস কে কে আছে সেটা একটু ফলো করেন। আমাদের এখানে কারেন্ট অ্যাসেটস আছে হলো, প্রথমে আছে কি ইনভেন্টরি, এটা একটা কারেন্ট অ্যাসেট, তবে যেগুলো আমাদের মূল ওগুলো আমরা আগে দেখাই নেই। যেমন আছে ক্যাশ যোগ ইনভেন্টরি আছে এখানে, যোগ অ্যাকাউন্টস রিসিভেবল, যোগ এখানে আছে হলো আপনার আরেকটা আরেকটা প্রিপেইড এক্সপেন্স। এই হলো আমাদের কারেন্ট অ্যাসেটস। এই অঙ্কে কারেন্ট অ্যাসেটস আছে আমাদের ক্যাশ, ইনভেন্টরি, অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেড এক্সপেন্স। এই কয়েকটা হলো আমাদের কারেন্ট অ্যাসেটস। তাহলে এখানে কারেন্ট লায়াবিলিটিস কে কে, প্রথমে আসেন অ্যাকাউন্টস পেয়েবল, এপি অ্যাকাউন্টস পেয়েবল যোগ, তারপর আছে ব্যাংক ওভারড্রাফট যোগ, এরপর আছে আপনার অ্যাক্রুড, তো আমাদের অ্যাক্রুড এক্সপেন্স, অর্থাৎ অ্যাক্রুড এক্সপেন্স না, এখানে আছে অ্যাক্রুড স্যালারি, অ্যাক্রুড স্যালারিস। তো এই ছিল আমাদের চলতি দায়। তো এই দুটো টাকা বসাবো, এগুলা টাকা বসাবো পরে নিচে এগুলো টাকা বসাবো, দেন দুটো ভাগ করে দেবো, আমাদের রেশিও হয়ে যাবো। বাস শেষ, কারেন্ট রেশিও এখানে সমাপ্ত। 2 নাম্বার, আপনার টাকাগুলো বসিয়ে নেবেন, হ্যাঁ এগুলো প্র্যাকটিস করেন বাসায়। 2 নাম্বার যেটা আছে, 2 নাম্বার কি আছে, 2 নাম্বার আমাদের আছে হলো আপনার অ্যাসিড টেস্ট রেশিও। অ্যাসিড টেস্ট রেশিওর কয়টা নাম, অ্যাসিড কুইক, আর লিকুইড, 3টা নামে থাকতে পারে। অ্যাসিড টেস্ট থাকতে পারে, কুইক টেস্ট থাকতে পারে, অথবা লিকুইড টেস্ট থাকতে পারে। যে নামক থাকুক না কেন আমরা একইভাবে সূত্র করব। এখানে বলতেছে অ্যাসিড টেস্ট রেশিও। গত ক্লাসে আমরা কি শিখছিলাম, অ্যাসিড টেস্ট রেশিও হলো কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স বাস। তবে কারেন্ট অ্যাসেটস থেকে আমরা কটা জিনিস বিয়োগ করব, কারেন্ট অ্যাসেটস থেকে ইনভেন্টরি, কারেন্ট অ্যাসেট কই পাবো, এই যে কারেন্ট অ্যাসেট, আমরা এই যে এগুলা যোগ করলেই কারেন্ট অ্যাসেট আমার হয়ে যেতেছে, তাই না। এই কয়েকটা হলো কারেন্ট অ্যাসেটস। এই কারেন্ট অ্যাসেটস থেকে ইনভেন্টরি এবং প্রিপেইড এক্সপেন্স কে বাদ দিতে হবে, বাস এতটুকু কাজ। সেকেন্ড কাজ হলো আমাদের কারেন্ট লায়াবিলিটিস থেকে শুধু ব্যাংক ওভারড্রাফটটাকে আমরা বাদ দিব, শুধু ব্যাংক ওভারড্রাফট, অর্থাৎ যেই কারেন্ট লায়াবিলিটিস এর টাকাটা আমরা পাবো এখান থেকে যোগ করে, ওখান থেকে শুধু আমরা ব্যাংক ওভারড্রাফট বাদ দিলেই হয়ে গেল আমাদের অ্যাসিড টেস্ট রেশিও। তো এই ছিল আমাদের অ্যাসিড টেস্ট রেশিও। থার্ড যেটা আমাদের বলতেছে এই অঙ্কে সেটা হলো ইনভেন্টরি টার্নওভার আমরা কিভাবে করব, ইনভেন্টরি টার্নওভার
ইনভেন্টরি টার্নওভার। তো ইনভেন্টরি টার্নওভারের সূত্র কি? ইনভেন্টরি টার্নওভারের সূত্র হলো আমাদের উপরে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড, নিচে অ্যাভারেজ ইনভেন্টরি। আচ্ছা, সূত্রটা ভালো তো লক্ষ্য করি, উপরে কস্ট অফ গুডস সোল্ড, নিচে অ্যাভারেজ ইনভেন্টরি। কোন অঙ্কে যদি কস্ট অফ গুডস সোল্ড না থাকে সেই ক্ষেত্রে আমরা শুধু পারচেজ দ্বারাই করতে পারবো। ঠিক আছে, যদি কস্ট অফ গুডস সোল্ড না থাকে, কস্ট অফ গুডস না থাকে এবং বের করা পসিবল না হয়, আমরা চেষ্টা করবো যেন কস্ট অফ গুডস সোল্ড বের করা যায়। যদি বের করা যায় তাহলে তো ভালো, আর বের করা না গেলে পারচেজ দ্বারা করলেও হইবে, অর্থাৎ উপরে পারচেজ নিচে অ্যাভারেজ ইনভেন্টরি। অথবা কোনো অঙ্কে যদি পারচেসও না থাকে তাহলে সেই অঙ্কে সেলস দ্বারাও করা যায়। সেই অঙ্কে কি দ্বারা করা যায়? সেলস দ্বারাও করা যায়। উপরে সেলস, নিচে এভারেজ ইনভেন্টরি, গুণ গুণ দিতে হবে না, টার্নওভার তো এটা টাইমস হয়। টার্নওভার থাকলে যদি আমাদের অঙ্কে থাকে টার্নওভার, অঙ্কে যদি থাকে টার্নওভার তাহলে সেটা হয় টাইমস, অর্থাৎ বার, আমরা বাংলায় বলি বার, 2 বার, 3 বার, 4 বার এরকম। তো এখানে কস্ট অফ গুডস সোল্ড কি বের করা পসিবল কিনা, আমরা অঙ্কটা যদি উপরের দিকে তাকাই, অঙ্কটা যদি উপরের দিকে তাকাই আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনভেন্টরি আছে, আমাদের আছে নিচে সেলস, নিচে আছে পারচেস। তাহলে আমাদের কস্ট অফ গুডস সোল্ড বের করার সূত্রটা কি? আমাদের সূত্র শিখছিলাম আগে ছোটবেলায় 9 10-এ, সেই সূত্রটা কি ছিল কস্ট অফ গুডস সোল্ড বের করার? তো কস্ট অফ গুডস সোল্ড বের করার সূত্র যেটা আমাদের ছিল সেটা ছিল আমাদের ওপেনিং ওপেনিং ইনভেন্টরি যোগ পারচেস মাইনাস এন্ডিং ইনভেন্টরি। ওপেনিং ইনভেন্টরি যোগ পারচেস মাইনাস এন্ডিং ইনভেন্টরি। আর নিচে হলো আমাদের এভারেজ ইনভেন্টরি। ফাইন, তো এভারেজ ইনভেন্টরি জিনিসটা কি সেটা আমি একটু বলি। আমাদের এভারেজ ইনভেন্টরি হলো ওপেনিং এর সাথে আমরা এন্ডিং যোগ করব, অর্থাৎ ওপেনিং ইনভেন্টরির সাথে এন্ডিং যোগ করব এবং 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করব, তাহলে পাওয়া যাবে এভারেজ ইনভেন্টরি। এখন প্রশ্ন হলো, আমাদের প্রশ্নে তো ইনভেন্টরি একটা দেওয়া, ইনভেন্টরি কয়টা দেওয়া? একটা দেওয়া, তাহলে সেটাকে আমরা কি ওপেনিং ধরবো না এন্ডিং ধরবো? অবশ্যই এন্ডিং ধরবো, কেননা এন্ডিংটাই হলো আমাদের সম্পদ, তাই না? তো আমাদের ওপেনিং এখানে বসাবো 0। আমরা কি বসাবো এখানে? ওপেনিং এর জায়গায় বসাবো। আমরা যখন আরেকবার করব ওপেনিং বসাবো 0। আমাদের যেহেতু পারচেস আছে, পারচেস আছে 4,50,000, আর মাইনাস হলো এন্ডিং, এন্ডিং ইনভেন্টরি আমাদের কত ছিল? এন্ডিং ইনভেন্টরি আমাদের ছিল হলো, একটু স্ক্রল করে উপরে যাই, 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা। আর যখন আপনার দুইটা না থাকে, অর্থাৎ ওপেনিং নাই, ক্লোজিং আছে, একটা ইনভেন্টরি আছে, তখন আর এই এভারেজ করতে হবে না, তখন আর এভারেজ করতে হবে না, শুধুমাত্র নিচে এন্ডিং এর টাকা বসাইলেই হইয়া যাইব। ক্লিয়ার? তাহলে জাস্ট এতটুকু ক্যালকুলেশন করলে আমাদের হয়ে গেল ইনভেন্টরি টার্নওভার। আমরা যদি এটা সলভ করি তাহলে উপরে আসলে আপনার কয় লাখ? 3 লাখ, আর নিচে আসে 1.5 লাখ, যেটাকে সলভ করলে হয় 1.5, সরি 2 টাইমস, 2 টাইমস অর্থাৎ 2 বার, যেটা আমাদের অ্যান্সার আসলে কত? 2 বার। এই হলো আমাদের ইনভেন্টরি টার্নওভার রেশিও বের করার সূত্র। তো আশা করি বুঝতে পারছেন। এখানে আরেকবার আমি লক্ষ্য করুন, কস্ট অফ গুডস সোল্ড বের করতে হবে, না থাকলেও বের করতে হবে। বের করার সূত্র ওপেনিং ইনভেন্টরি যোগ পারচেস মাইনাস এন্ডিং ইনভেন্টরি, বা শেষ। যদি এটাও বের করা পসিবল না হয়, কোনো অঙ্কে ইনভেন্টরি নাই, আপনার পারচেস নাই, তাহলে পারচেস আছে কিন্তু ইনভেন্টরি নাই, তাহলে সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে শুধুমাত্র পারচেস বসাবেন, উপরে পারচেস নিচে ইনভেন্টরি। একটা খেয়াল লক্ষ্য করেন তো, আপনার পারচেস আছে ইনভেন্টরি নাই, তাহলে আপনি ইনভেন্টরি খুব বেরি করতে পারবেন না, কারণ নিচে তো ইনভেন্টরি লাগবে, তো ইনভেন্টরি থাকতেই হইব, তাই না? তাহলে উপরে পারচেস মাইনাস এন্ডিং ইনভেন্টরি, নিচে ইনভেন্টরি। যদি মনে করেন কোনো ইনভেন্টরি আছে কিন্তু পারচেস নাই, সেলস আছে, ইনভেন্টরি আছে পারচেস নাই, সেলস আছে, তাহলে কিভাবে করব? উপরে সেলস নিচে ইনভেন্টরি, শেষ, আমাদের কাজ হয়ে গেল। তো এই ছিল আমাদের হলো ইনভেন্টরি টার্নওভার বের করার ক্যালকুলেশন। আমরা পরবর্তী সূত্রে যেতেছি। পরবর্তীটা কি বলতে চাইতেছে আমাদের, রিকোয়ারমেন্ট একটু লক্ষ্য করি। এখানে আমাদের বলতেছে হলো 4 নম্বরে বলতেছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। 4 নম্বরে আমাদের বলতেছে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভারের সূত্র কি? অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে কার সম্পর্ক? অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে সম্পর্ক হলো আমাদের ক্রেডিট সেলস এর, অর্থাৎ ধারে বিক্রি। লক্ষ্য করুন কার সাথে কার সম্পর্ক, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এখানে বলতেছে অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার। অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার সূত্র হলো উপরে ক্রেডিট সেলস, নিচে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল।
এখানেও কিন্তু এভারেজ শব্দটা আসতেছে, এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল। তো একটু লক্ষ্য করুন, এভারেজ যদি বলে তাহলে সূত্র আমাদের আগের মতো, অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল দুইটা থাকতে হবে, একটা ওপেনিং একটা ক্লোজিং। যদি দুইটা থাকে তাহলে আমরা এভারেজ করব, আর যদি অ্যাকাউন্ট রিসিভেবল একটা থাকে তাহলে আমরা এভারেজ করব না, যেটা আছে সেটার মানে এভারেজ ধরে নিয়ে করতে হবে। আচ্ছা, এখন আমরা ক্রেডিট সেলস, এখানে তো সেলস আছে আমাদের প্রশ্নে, কিন্তু সেলসটা যে ক্রেডিট সেটা বলে নাই। ক্রেডিট না বললেও আমরা এখানে ধরে নিব এটা হচ্ছে আমাদের ক্রেডিট সেলস। তো ক্রেডিট সেলস যেটা আছে সেটা কত, 8 লাখ। আর নিচে আছে আমাদের কি, অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল তার সম্ভব না, কারণ একটা অ্যাকাউন্ট রিসিভেবল আছে, তাহলে যেটা আছে আমরা সে অ্যামাউন্টটাই বসাবো। এখানে আমাদের অ্যামাউন্ট আছে হলো আপনার 50,000। বাস, ক্যালকুলেশন করলেই সমাপ্ত, তাই তো? তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার খুবই ইজি ছিল একটা। এরপর আমাদের কি আছে, এরপর আমাদের আছে হলো 5 নাম্বার। 5 নাম্বারে আমাদের বলতেছে, 5 নাম্বারে কি বলতেছে, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার, তাই না? আচ্ছা, অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার, টার্ন ওভার। তো অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভারের সূত্র কি? অ্যাকাউন্টস পেয়েবল পাওনাদার কার সাথে সম্পর্কিত? পাওনাদার হলো আমরা জানি ক্রেডিট পারচেস, অর্থাৎ ধারে যদি আমি ক্রয় করি তাহলে আমাদের অ্যাকাউন্টস পেয়েবল অর্থাৎ পাওনাদার হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি ক্রেডিট পারচেস, ক্রেডিট পারচেস। নিচে হলো আবারও এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। এবার এভারেজ অ্যাকাউন্টস পেয়েবল, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে তো পারচেস আছে, যেটা কিন্তু ক্রেডিট কিনা বলে নাই। যদি নির্দিষ্ট করে বলে দেয় এত পার্সেন্ট ক্রেডিট, তাহলে আমরা ওই টাকারে আমরা পার্সেন্ট করে ক্রেডিট বানাই নিব। ওকে, তাহলে এখানে আমাদের যে পার্সেস আছে সেটাই আমরা বসাবো, 4,50,000। আর অ্যাকাউন্টস পেয়েবল যেটা, সেটা দুইটা যদি থাকে, আগের নিয়ম দুইটা থাকতে হবে, একটা ওপেনিং অ্যাকাউন্টস পেয়েবল একটা ক্লোজিং, তাহলে এভারেজ করা যাইব। আর যদি দুইটা না থাকে তাহলে যেটা আছে সেটাই এভারেজ ধরতে হইব, ওইটাকে আবার 2 দিয়ে ভাগ করা যাবে না কিন্তু, হ্যাঁ, ভুলও করা যাবে না। যেটা আছে সেটাকে অ্যাকাউন্টস পেয়েবল এভারেজ ধরতে হইব। কত আছে আমাদের এখানে, এখানে আছে 40,000 আছে। 40,000 বসালেই, ক্যালকুলেশন করলেই শেষ হয়ে গেল আমাদের অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার। আশা করি বুঝতে পারছেন এই 5টা। পরে আছে আরো 2টা রিকোয়ারমেন্ট, যেটা আমাদের আছে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও এন্ড গ্রোস প্রফিট রেশিও, রাইট? তো ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও সূত্র গত ক্লাসে আমরা দিছিলাম এবং চেষ্টা করছিলাম বোঝানোর জন্য। আপনাদের মনে আছে কিনা একটু রিমাইন্ড করে দেখেন। আর যারা ক্লাসটা দেখেন নাই গত ক্লাসের, প্রথম ক্লাসটা যারা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন, তাছাড়া কিন্তু এটা সম্পূর্ণ বুঝতে একটু কষ্ট হয়ে যাবে। আর ধারাবাহিকভাবে না ফলো করলে দেখা গেছে যে হয় না, সম্পূর্ণ হয় না। তো আমরা চলে যেতেছি হলো 6 নম্বর রিকোয়ারমেন্ট, যেখানে আমাদের কি আছে, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, তাই তো? এখানে খেয়াল করেন, আমরা ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে কথা বলছিলাম। যদি ওয়ার্কিং ক্যাপিটাল থাকলে কি হয়, গ্রোস ওয়ার্কিং ক্যাপিটাল থাকলে কি হয়, টোটাল ওয়ার্কিং ক্যাপিটাল থাকলে কি হয়, ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও থাকলে কি হয়। 3-4টা নিয়ম আছে ওয়ার্কিং ক্যাপিটালের, হ্যাঁ, এটাকে সূক্ষ্মভাবে করতে হবে, এই জায়গায় অনেকের মিস্টেক হয়ে যায়। তো আপনার আগে ক্লাসটা অবশ্যই দেখে আসবেন। ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও আমরা সূত্রটা কি শিখছিলাম? ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওর সূত্র শিখছিলাম কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস ভাগ কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস ভাগ কারেন্ট লায়াবিলিটিস, অথবা এই যে এতটুকু অংশকে, এই এতটুকু অংশকে নাম ডাকা হয় নেট ওয়ার্কিং ক্যাপিটাল। নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তাহলে কেউ যদি উপরে লেখে নেটওয়ার্কিং ক্যাপিটাল ভাগ কারেন্ট লায়াবিলিটিস, তারটাও রাইট। কেউ যদি বলে না কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস ভাগ কারেন্ট লায়াবিলিটিস, তারটাও রাইট, একই জিনিস। অর্থাৎ যদি আমি নেটওয়ার্কিং ক্যাপিটাল এখানে উপরে লিখি তাহলে আমাদের ফাঁকে বের করে নিতে হইব, আর আমি যদি উপরে কারেন্ট অ্যাসেটস থেকে কারেন্ট লায়াবিলিটিস কে বিয়োগ করে দেই তাহলে ফাঁকে করতে হইব না, একটার ভিতরে করলেই হয়ে যাইব। এতটুকু পার্থক্য। তো এই ছিল আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও। আর কারেন্ট অ্যাসেটস কারেন্ট লায়াবিলিটিস কিন্তু আমরা 1 নাম্বার রিকোয়ারমেন্টে করে আসছি, ওই যে রেজাল্টটা আসছে ওই রেজাল্টটা এখানে বসাই দিলেই হয়ে যাবে। তো লাস্ট ওয়ান যেটা ছিল আমাদের, লাস্ট ওয়ান কি ছিল? লাস্ট ওয়ান ছিল আমাদের গ্রোস প্রফিট, রাইট? গ্রোস প্রফিট রেশিও। ওকে, গ্রোস প্রফিট রেশিও আমরা গত ক্লাসে বলছিলাম ইনকাম স্টেটমেন্ট। গ্রোস প্রফিট থাকে কোথায়? গ্রোস প্রফিট থাকে ইনকাম স্টেটমেন্টে। ইনকাম স্টেটমেন্ট কিভাবে থাকে? সেলসে থেকে কস্ট অফ গুডস সোল্ড বাদ দিলেই গ্রোস প্রফিট পাওয়া যায়। আমরা বলছিলাম গত ক্লাসে গ্রোস প্রফিট হোক আর যাই হোক না কেন ইনকাম স্টেটমেন্টের, সেটা একটাই সূত্র। কি সূত্র? সেটা হলো নিচে সেলস গুণন 100। যারটা বের করব, এখানে কারটা বের করব, এখানে বের করব গ্রোস প্রফিট, অর্থাৎ যারটা বের করব সে চলে যাবে উপরে, তাহলে গ্রোস প্রফিট যাবে উপরে। ওকে, সূত্র হয়ে গেল। এখন প্রশ্ন হলো সেলস তো আছে স্যার, গ্রোস প্রফিট কই পাবো? তো গ্রোস প্রফিট কেমনে বের করে স্যার?
গ্রোস প্রফিট তো আমরা বের করতে পারি। গ্রোস প্রফিট বের করার সূত্র কি? সেলসে থেকে আমি বললাম কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে। সেলসে থেকে কস্ট অফ গুডস সোল্ড, কস্ট অফ গুডস সোল্ড বাদ দিতে হবে। কস্ট অফ গুডস সোল্ড কোথায় পাইছিলাম একটু মনে করার চেষ্টা করেন। সেলস তো আমার কাছে আছে, সেলস আছে কয় লাখ? এখানে 8 লাখ মনে সেলস আছে, আমি যতটা দেখলাম। দেখি তো একটু। হ্যাঁ, সেলস 8 লাখ। আর মাইনাস হলো আমাদের কস্ট অফ গুডস সোল্ড। কস্ট অফ গুডস সোল্ড কিভাবে বের করছিলাম? কয় নাম্বার রিকোয়ারমেন্টে? 3 নাম্বার রিকোয়ারমেন্টে যখন আমরা ইনভেন্টরি টার্নওভার করছি, সেখানে কিন্তু কস্ট অফ গুডস সোল্ড বের করছি। ওপেনিং ইনভেন্টরি মাইনাস প্লাস পারচেজ মাইনাস ইন্ডিং ইনভেন্টরি, ওই কস্ট অফ গুডস সোল্ড জাস্ট এখানে বসাই দিলেই হয়ে গেল গ্রোস প্রফিট। এই রেজাল্টটা এখানে বসাবো, নিচে সেলস দিব, গুণ 100 দিব, বাস আমাদের হয়ে গেল গ্রোস প্রফিট রেশিও। এই ছিল আমাদের টোটাল 7টা রিকোয়ারমেন্ট। তো এই 7টা রিকোয়ারমেন্ট খুবই ইজি ছিল এবং খুবই ইম্পর্টেন্ট ছিল, কেননা এই রিকোয়ারমেন্ট গুলো আমাদের পরীক্ষায় আসে সচরাচর। ওকে, তো প্র্যাকটিস করবেন এই ধরনের অঙ্কগুলা যে করা আছে আপনাদের বইতে। যেগুলো যদি প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আশা করি সলভ করে দেওয়ার চেষ্টা করব। নেক্সট কোনটা আছে? নেক্সট অঙ্ক আছে দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট। ওকে, আগে নেক্সট আমাদের কয়েকটা রেশিও টাইপের অঙ্ক আছে। হ্যাঁ, 3 নাম্বার অঙ্ক যেটা সাজেশনের 3 নাম্বার অঙ্ক, যেটা এখন এটা আমরা ওকে আমরা 3 নাম্বার প্রবলেম যেটা আছে সেই প্রবলেমটা এখন সলভ করব। সেই প্রবলেমটা কি আছে চলেন প্রবলেমটা আগে পড়ে নিই ভালো মতো। লক্ষ্য করুন প্রবলেমে কি আছে। এখানে বলতেছে আপনার দ্য ফলোইং ইজ দ্য ব্যালেন্স শিট অফ এ কোম্পানি অ্যাজ অন 31 মার্চ 2023। এখানে আমাদের অ্যাসেট সেকশন আছে, লায়াবিলিটি সেকশন আছে। অ্যাসেট সেকশন আছে ল্যান্ড বিল্ডিং, তারপর আছে প্লান্ট মেশিনারি, স্টক, আর সান্ডারি ডেপ্টরস, বিলস রিসিভেবল, ক্যাশ এট ব্যাংক। আর এই পাশে আছে আমাদের হলো শেয়ার ক্যাপিটাল, প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, জেনারেল রিজার্ভ, ডিভেঞ্চার, আর সান্ডারি ক্রেডিটরস, বিলস পেয়েবল। আর নিচে ক্যালকুলেট কি করতে বলছে? কারেন্ট রেশিও। কারেন্ট রেশিও কিন্তু অলরেডি আমি করছি কয়েকবার। হ্যাঁ, কারেন্ট রেশিও কোনগুলা? কারেন্ট অ্যাসেটস ভাগ কারেন্ট লায়াবিলিটিস। সো কারেন্ট অ্যাসেটস কোনগুলা? এখানে কারেন্ট অ্যাসেটস আমি গুনে গুনে দিতেছি, এগুলো মুখস্থ করে ফেলান। কারেন্ট অ্যাসেটস ক্যাশ, বিলস রিসিভেবল, সান্ডারি ডেপ্টরস, স্টক। এখানে স্টক মানে ইনভেন্টরি। স্টক মানে কি? ইনভেন্টরি। ইনভেন্টরি, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, স্টক, অনেকগুলো নাম আছে কিন্তু পণ্যের। হ্যাঁ, কাঁচা মজুদ পণ্যের কয়েকটা নাম আছে। তো এই কয়েকটা নাম আমরা মুখস্থ করে রাখলেই আমাদের চিনতে সহজ হবে। তো এখানে স্টক বলতে চলতি সম্পদ বা মজুদ পণ্যকে বোঝাইছে। সান্ডারি ডেপ্টরস, ডেপ্টরস মানে প্রাপ্য হিসাব, যেটাকে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল বলি। বিলস রিসিভেবল প্রাপ্য হিসাব। আমাদের ক্যাশ এট ব্যাংক, এগুলো আমাদের চলতি সম্পদ। চলতি সম্পদ পাই গেছি, কারেন্ট অ্যাসেটস পাই গেছি। এই পাশে কারেন্ট লায়াবিলিটিস কে খুঁজি চলেন। এখানে নিচে আছে হলো বিলস পেয়েবল, সান্ডারি ক্রেডিটরস। এই দুইটা হলো কারেন্ট লায়াবিলিটিস, কেননা ডিবেঞ্চার দীর্ঘমেয়াদী দায়, লং টার্ম লায়াবিলিটিস। জেনারেল রিজার্ভ, প্রফিট এন্ড লস, শেয়ার ক্যাপিটাল, এগুলো হলো মালিকানা সত্ত্ব। এগুলা কি? মালিকানা সত্ত্ব। তাহলে কারেন্ট লায়াবিলিটিস কটা পেলাম আমরা? বিলস পেয়েবল এন্ড সান্ডারি ক্রেডিটরস। বা শেষ, আমাদের প্রথম কারেন্ট রেশিও যেটা ছিল সেটা সলভ হয়ে গেল। এবার আসেন কুইক রেশিও। কুইক রেশিও, অ্যাসিড টেস্ট আর লিকুইড টেস্ট একই জিনিস আমি বলতেছিলাম বারবার। সেটা সূত্র কি? সেটা সূত্র হলো কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি এন্ড প্রিপেড। আর নিচে হলো কারেন্ট লায়াবিলিটিস থেকে ব্যাংক ওভারড্রাফট বাদ দিবেন। তো এখানে তো ব্যাংক ওভারড্রাফট নাই, তো কারেন্ট লায়াবিলিটিস যেটা আছে সেটাই বসাবেন। উপরে যেটা আছে কারেন্ট অ্যাসেটস থেকে ইনভেন্টরি তো বাদ দিবেন। ইনভেন্টরির নাম এখানে চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে স্টক রাখছে, তো আপনি স্টকই বাদ দেন। তাহলে কারেন্ট অ্যাসেট থেকে স্টক বাদ, আর কে বাদ? প্রিপেড। এখানে তো প্রিপেড কিছু নাই, তো বাদ দেওয়ার মতো কিছু নাই। তাহলে শুধু উপরে কারেন্ট অ্যাসেটস মাইনাস স্টক, নিচে হইলো কারেন্ট লায়াবিলিটিস। আমাদের কুইক রেশিও শেষ। এবার আসেন সি নাম্বার, যেটা আমাদের জন্য নতুন, ডেট টু ইকুইটি রেশিও। গত ক্লাসে আপনাদেরকে বলছিলাম টু এবং হাইফেন, এই দুইটা যদি থাকে সেই ক্ষেত্রে আমাদের একটু কেয়ারফুলি করতে হয়। কি করতে হয়? তো সেটা করতে হয় হলো টু এবং হাইফেন থাকলে টু এর আগের যে অংশ সেই অংশ আমাদের বসাইতে হয় উপরে, এবং টু এর পরের যে অংশ সেই অংশ বসাতে হয় আমাদের নিচে। তাহলে এখানে আমাদের রেশিও আছে হলো আপনার, আর সি যেটা করতেছে এটা সি আমি, ডেপ্ট টু ইকুইটি। ওকে, তার সূত্র কি হবে? সূত্র হবে উপরে ডেপ্ট, নিচে ইকুইটি ফান্ড। এখন ডেপ্ট কোনটা, ইকুইটি ফান্ড কোনটা, সেটা আমাদের আইডেন্টিফাই করে দিতে হবে। তো ডেপ্ট হলো আমাদের যে ডিবেঞ্চার যেটা বলতেছে সেটাকে আমরা ডেপ্ট হিসাবে এখানে কাউন্ট করব। শর্টকাট, খুব শর্টকাট। তো ডেপ্ট আমাদের এখানে আছে হলো 4,20,000, যেটা ডিবেঞ্চার। ওকে, আর ইকুইটি ফান্ড, ইকুইটি ফান্ডের কয়েকটা নাম। হ্যাঁ, ইকুইটি ফান্ড, শেয়ার ফান্ড, অথবা ক্যাপিটাল ফান্ড, অথবা প্রপিটর ফান্ড,
ওকে, দেখেন কতগুলো নাম পাওয়া গেল। হ্যাঁ, একই জিনিস কিন্তু, ইকুইটি, শেয়ার, ক্যাপিটাল, প্রপ্রইটরি। তো এই জিনিসগুলা একই জিনিস, কয়েকটা নামে বিভক্ত আছে। এই যাই বলুক না কেন আমরা একই জিনিস ইউজ করব। তো যাই ফান্ড বলুক না কেন এটাকে আমরা সংক্ষেপে আমাদের ভাষায় মালিকানা সত্ত্ব হিসাবে ধরে নিব। তো মালিকানা সত্ত্ব তহবিল, বাস শেষ হয়ে গেল কাহিনী। তো এখানে কি হইব, এটা টাকাটা কি হইব, তাই না? এই কয়টা জিনিস নিয়ে এখানে গঠন হইব। এখানে গঠন হইব শেয়ার জাতীয় যা আছে, তার মানে শেয়ার ক্যাপিটাল, ওই যে আমাদের প্রথমে আছে। তারপরে আমাদের আছে প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট যেটা আছে। তারপরে আমাদের আসবে হলো জেনারেল রিজার্ভ, জেনারেল রিজার্ভ, সংরক্ষিত মুনাফা। এই কয়েকটা জিনিস যোগ করলেই হয়ে গেল ইকুইটি ফান্ড। তো এখানে আমাদের কয়টা টাকা আছে? শেয়ার ক্যাপিটাল 2 লাখ, যোগ আমাদের আছে হলো 30,000, যোগ 40,000, বাস হয়ে গেল 2,70,000। তাহলে আমাদের সূত্র কি দাঁড়ালো? 4,20,000 ভাগ 2,70,000 আমাদের হয়ে গেল অঙ্ক। এই তো কথা। তো এই ছিল আমাদের অঙ্ক। প্রথমে কি ছিল? ডেট টু ইকুইটি রেশিও। নেক্সট নেক্সট আমাদের কি আছে? নেক্সট আমাদের হলো পরেরটা ডি নাম্বার। এখানে বলতেছে ওই যে প্রপ্রইটরি রেশিও, রাইট? তো প্রপ্রইটরি রেশিও, এখানে আমাদের প্রপ্রইটরি রেশিও পরে আমাদের কি আছে? ক্যাপিটাল গিয়ারিং রেশিও। দুইটা রেশিও আছে। তো প্রপ্রইটরি রেশিওর সূত্র কি? প্রপ্রইটরি রেশিওর সূত্র ওই যে প্রপ্রইটরি রেশিও তো একক মালিকানা, এখানে বোঝায় মালিকানা বা কর্তৃপক্ষের অনুপাত কত। কর্তৃপক্ষের অনুপাত যখন বিচার করতে হবে তখন আমাদের বিচারটা হবে কার উপরে ভিত্তি করে? সম্পদের উপর ভিত্তি করে। সম্পদ কতটুকু আছে তার মধ্যে মালিকের কতটুকু কর্তৃত্ব আছে সেই অংশগুলো বলা হয় প্রপ্রইটরি রেশিও। তো আমাদের উপরে যাবো হলো ইকুইটি ফান্ড, যেটা আমরা প্রথমে বের করছিলাম, রাইট? আর নিচে আসবে টোটাল অ্যাসেটস। তো ইকুইটি ফান্ড কত স্যার? ইকুইটি ফান্ড এই আমরা অলরেডি বের করছি, রাইট? পুরাটাকে আমরা ইকুইটি ফান্ড বলতেছি 2,70,000। তাহলে উপরে যাবো 2,70,000। নিচে টোটাল অ্যাসেটসটা আমরা ব্যালেন্স শিটের দিকে যদি তাকাই, নিচে দেওয়া আছে 8,40,000। বাস শেষ, সমাপ্ত হয়ে গেল আমাদের প্রপ্রইটরি রেশিও। এরপরে লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান, লাস্ট ওয়ান আমাদের ইন্টারেস্টিং এবং খুবই গুরুত্বপূর্ণ। এটা 10 মার্কের ক্ষেত্রে ম্যাক্সিমাম দিয়ে থাকে। নর্মালি 4 মার্কের ক্ষেত্রে এগুলো দেয় না, 10 মার্কের অঙ্ক আসলে এটা দেয়। ওকে, তো আমাদের লাস্ট ওয়ান যেটা আমাদের আছে সেটা কি আছে? সেটা হলো ক্যাপিটাল গিয়ারিং রেশিও। ক্যাপিটাল গিয়ারিং রেশিও, রাইট? তো এটা দেখলেই মনে করি আমরা ও না জানি কত কঠিন। হ্যাঁ, আমরা মনে করি না জানি কত কঠিন। এটা আসলে এটা তেমন কোনো কঠিন না, এটা খুব সহজ একটা জিনিস। ক্যাপিটাল গিয়ারিং রেশিও, এটাও আমরা অলরেডি করে ফেলছি। আমরা ক্যাপিটাল গিয়ারিং রেশিওর ক্ষেত্রে কয়েকটা সূত্র আছে, আমরা সিম্পল একটা সূত্র মুখস্থ করব। উপরে যাইব ডেট, নিচে আসবো হইলো আপনার ইকুইটি ফান্ড। ওকে, ইকুইটি ফান্ড, উপরে ডেট নিচে ইকুইটি ফান্ড। এখন চিন্তা করেন তো, ডেট কিন্তু এর ইকুইটি ফান্ড অলরেডি আমরা ইউজ করছি কোনটা? আমরা যখন কয় নাম্বার জন দেখলাম? সি মেবি, হ্যাঁ সি তে আমরা কি ইউজ করছিলাম? ডেট টু ইকুইটি। তো ডেট টু ইকুইটি সেম সূত্র কিনা? সেম সূত্র। তাহলে ক্যাপিটাল গিয়ারিং রেশিও আর ডেট টু ইকুইটি একই জিনিস হিসেবে আমরা কাউন্ট করব এবং ক্যালকুলেশন করব, আমাদের অ্যান্সার মিলে যাবে। তবে কেউ যদি চায়, আমি যে সি নাম্বার করলাম, যদি সি নাম্বার যে করছিলাম তখন সে লিখতে পারতো টোটাল ডেট ভাগ ইকুইটি ফান্ড। টোটাল ডেট কাকে বলে? সমস্ত দায়, অর্থাৎ আমাদের যে যত দায় আছে, চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায় সব যোগ করে টোটাল ডেট, নিচে ইকুইটি ফান্ড। তখন আবার কিন্তু এর সাথে মিলতো না, কারণ এটা হলো শুধুমাত্র লং টার্ম ডেট। ওকে, অর্থাৎ স্থায়ী ঋণযুক্ত, স্থায়ী আমাদের যে পার্সেন্টেজ গুলো থাকে 12%, 10% এই ধরনের ঋণযুক্ত যেগুলো আছে, লোন, দীর্ঘমেয়াদী দায়, সেগুলোকে আমরা ডেট আকারে এখানে বলবো। আর নিচে ইকুইটি ফান্ড কিন্তু চেঞ্জ হবে না কখনো, ইকুইটি ফান্ড আগে যা ছিল এখনই তাই থাকবো। এই ছিল আমাদের ক্যাপিটাল গিয়ারিং রেশিও। আশা করি আপনারা বুঝতে পারছেন। চলেন আমরা নেক্সট অঙ্ক দেখবো। নেক্সট অঙ্ক যেটা আছে সেটা কিন্তু আমাদের নর্মাল যে ক্যালকুলেশন গুলো ছিল, যে আমরা যে রেশিও, সেটাই আসলো। আমরা 4 নম্বর অঙ্কটা আপনাদের জন্য হোমওয়ার্ক রাখবো, আমরা 5 নম্বর অঙ্কটা এখন সলভ করবো। ওকে, একটা রেশিও কমপ্লিটের অঙ্ক। হ্যাঁ, তো এখানে আমাদের আছে যে প্রিপেয়ার দ্য কমপ্লিট দ্য ফলোইং প্রোফর্মা ব্যালেন্স শিট ইউজিং দ্য রেশিও গিভেন বিলো। আমাদের রেশিও কে ইউজ করে আমাদের নিচের একটা ব্যালেন্স শিট রেডি করতে বলছে, যে ব্যালেন্স শিটের টাকা পয়সা ফাঁকা। তো টাকা পয়সা নাই, এরকম টাকা পয়সা ফাঁকা একটা আমাদের ব্যালেন্স শিট রেডি করতে হবে এখন। তো এই ফাঁকা টাকা পয়সা কি কি আছে চলেন আমরা একটু দেখে নেই। হ্যাঁ, তো ফাঁকা টাকা পয়সার ভিতরে আমাদের দুইটা সাইড দেখা যাইতেছে। এক সাইড হলো আমাদের
আর অ্যাসেট সেকশন, তো অ্যাসেট সেকশন দিলাম এই পাশে আছে আমাদের লায়াবিলিটি সেকশন। তো আমাদের অ্যাসেট সেকশনের মধ্যে টাকা, লায়াবিলিটি সেকশন, টাকা। ওকে, প্রথমে আমাদের আসলে ক্যাশ, তারপর আমাদের আসলে ইনভেন্টরি, দেন আমাদের আসলে ফিক্সড অ্যাসেটস, দেন আমাদের আসলে টোটাল অ্যাসেটস। এই পাশে আমাদের আসলে কারেন্ট ডেট, তারপরে আছে আমাদের লং টার্ম ডেট, এরপর আছে আমাদের অনার্স ইকুইটি। এই আমাদের হলো অবস্থা, যেখানে আমাদের নিচে আছে টোটাল অ্যাসেটস আর টোটাল লায়াবিলিটিস। এটা অবস্থা। তো আমাদের এখানে তিনটা জিনিস লাগবে, এখানে আমাদের তিনটা জিনিস লাগবে। তিনটা জিনিস যদি আমি বের করতে পারি তাহলে আমাদের কনফার্ম হয়ে গেল ব্যালেন্স শিটটা। এখন প্রশ্ন হলো নিচে কি কোনো ইনফরমেশন নাই আছে? তো দেখা যাক। এখানে আছে আমাদের অনার সিকিউরিটি আছে 20 লাখ টাকা। তো অনার সিকিউরিটি যখন 20 লাখ টাকা আছে তো সেটা আমি সরাসরি বসাই দিতে পারবো, তাই না? তো অনার সিকিউরিটি 20 লাখ টাকা আমি বসাই দিলাম এখানে। অনার সিকিউরিটি 20 লাখ টাকা। ওকে, 2 নম্বর যেটা আমাদের ইনফরমেশন আছে সেটা হলো কারেন্ট ডেট টু টোটাল ডেট। কারেন্ট ডেট টু টোটাল ডেট 0.50, 0.50 দ্বারা বোঝায় 50%। তার মানে টোটাল ডেপ্টের 50% হলো কারেন্ট ডেপ্ট। টোটাল ডেপ্ট যদি 100 টাকা হয়, কারেন্ট ডেপ্ট হইব 50% মানে 50 টাকা। ওকে, টোটাল ডেপ্ট যদি 8 টাকা হয় তাহলে কারেন্ট ডেপ্ট হইব 50% মানে 8 এর অর্ধেক, 4 টাকা। এইভাবে ব্যাপারটা। তারপরে আমাদের আছে টোটাল ডেপ্ট। আমার এখানে কারেন্ট ডেপ্ট এবং টোটাল ডেপ্ট দুইটার একটা আমার কাছে নাই, থাকলে তো আমি বের করতে পারবো। আমি যদি টোটাল ডেপ্ট পাইতাম তাহলে ওর অর্ধেক করে দিতাম, ওই হয়ে গেল কারেন্ট ডেপ্ট। তো টোটাল ডেপ্ট আমার কাছে নাই, পরে ইনফরমেশনে যাই। টোটাল ডেপ্ট টু অনার্স ইকুইটি 0.50, একই কথা কইছে। এবার কইছে টোটাল ডেপ্ট হইলো অনার্স ইকুইটির 0.50 মানে 50%। তো অনার্স ইকুইটি যা, টোটাল ডেপ্ট হইব তার অর্ধেক। তো অনার্স ইকুইটি তো আমার কাছে আছে, তাহলে আমি টোটাল ডেপ্টে বের করা পারুম। তাহলে অনার্স ইকুইটি আছে হইলো 20 লাখ টাকা। তাহলে আমি টোটাল ডেপ্ট আমি বের করতে পারতাছি, তাই না? টোটাল ডেপ্টে আমি এখন বের করতে পারবো। তো টোটাল ডেপ্ট হইব এই যে 20 লাখ টাকার, এটার যদি অর্ধেক করি 50% করি 10 লাখ। তো টোটাল ডেপ্টটা তো আমার সরাসরি এখানে বসায় পারম না, আমাদের আগের ইনফরমেশনে ফিরে যাই, যেখানে কি কইছিল কারেন্ট ডেপ্ট। কারেন্ট ডেপ্ট কার 50% কইছিল? সেটা কইছিল টোটাল ডেপ্টের। এখন তো টোটাল ডেপ্ট আমার কাছে আছে, তাহলে টোটাল ডেপ্ট আছে 10 লাখ। তাহলে ওরে যদি আমি 50% কইরা দেই তাইলে আমি পেয়ে যাম কারেন্ট ডেপ্ট অর্ধেক মানে 5 লাখ। বসাই দিলাম কারেন্ট ডেপ্ট, দুইটা কমপ্লিট। তো টোটাল ডেপ্টটা কেমনে হয়? টোটাল ডেপ্টটা হয় আমাদের কারেন্ট এবং লং টার্ম। কারেন্ট এবং লং টার্ম এই দুইটা যোগ করলে হয় টোটাল ডেপ্ট। তো কারেন্ট আর লং টার্ম এই দুইটা যদি যোগ করি টোটাল হয়, তাহলে টোটাল তো আছে, কারেন্টও আছে, তাহলে লং টার্ম বের করা যাইব। তো লং টার্ম কেমনে বের করুম? তো লং টার্ম বের করুম হইলো টোটাল ডেপ্ট থেকে কারেন্ট ডেপ্টে বিয়োগ করুম। টোটাল ডেপ্ট থেকে কারেন্ট ডেপ্টে বিয়োগ করুম। টোটাল ডেপ্ট 10 লাখ, এই যে 10 লাখ, এখান থেকে কারেন্ট 5 লাখ, কারেন্ট 5 লাখ, তাহলে থাকে কত? থাকে 5, হয়ে গেল লং টার্ম ডেপ্ট। টোটাল যোগ করলে 30 লাখ। এখন আমরা তো জানি যে টোটাল অ্যাসেট যে কথা, টোটাল লায়াবিলিটিস একই কথা, দুইটা সবসময় সমান হইব। তো এখানে যদি 30 লাখ হয়, এখানেও 30 লাখ হইব। ওই কি দোষ করছে? অর্থ আলাদা কিছু না, তো আরো কয় লাখ হইব? 30 লাখ টাকা হইব। তাহলে দুই পাশ কিন্তু আমাদের হয়ে গেল কমপ্লিট। শুধুমাত্র এই যে তিনটা জিনিস, ক্যাশ, ইনভেন্টরি, ফিক্সড অ্যাসেটস, ওগুলো আমি যদি বের করে ফেলাই তাহলে আমাদের অঙ্ক সমাপ্ত। অঙ্ক দেখতে জটিল কিন্তু সলিউশন করবার গেলে কিন্তু ইজি লাগে। হ্যাঁ, ইজি লাগবো। তো চলেন আমরা এবার ক্যাশ, ইনভেন্টরি আর ফিক্সড অ্যাসেট বের করার চেষ্টা করি। পরের ইনফরমেশন কি আছে? পরের ইনফরমেশন বলতেছে ফিক্সড অ্যাসেটস টু অনার্স ইকুইটি 60%। ওই যে 0.60 মানে তো আমি বলতাছি 60%। তাহলে এখানে ফিক্সড অ্যাসেটস অনার্স ইকুইটির কথা কইছে, অনার্স ইকুইটি আছে, তাহলে ফিক্সড অ্যাসেট বের করা যাইবো, তাই না? তাহলে ফিক্সড অ্যাসেট আমি কেমনে বের করব? আমি ফিক্সড অ্যাসেট বের করব হইলো অনার্স ইকুইটিতে ধইরা। তো যান্ত্রিক ত্রুটির কারণে আসলে ব্যাপারটা করে আসলে নাই। তো আমরা
সলভ করে ফেলাইছি, পরে দেখি ভিডিও অফ হয়ে গেছে। আচ্ছা, দেখি একটু খেয়াল করি, আবার লক্ষ্য করি যে এখানে আমরা কোন পর্যন্ত ছিলাম। আমরা ছিলাম হলো আপনার লং টার্ম ডেট বের করে ফেলাইছি। ওকে, তো লং টার্ম ডেট পর্যন্ত ক্লিয়ার। এখন আসি হলো ফিক্সড অ্যাসেটস থেকে। ফিক্সড অ্যাসেটস থেকে আমাদের ভিডিও যান্ত্রিক ত্রুটি হয়েছিল। তো ফিক্সড অ্যাসেটসটা আমরা কিভাবে বের করলাম? ফিক্সড অ্যাসেটটা আমরা বের করলাম হলো, ফিক্সড অ্যাসেটের কথা কি বলছে লক্ষ্য করুন। এখানে বলছে ফিক্সড অ্যাসেটস টু অনার্স ইকুইটি, অর্থাৎ অনার্স ইকুইটির 60%। তো অনার্স ইকুইটি ধরুন ফিক্সড অ্যাসেট করে ফেলাম। অনার্স ইকুইটি ধরলাম 20 লাখ টাকা, আর 60% করলে 12 লাখ। এই যে বসাই দিলাম 12 লাখ ফিক্সড অ্যাসেটস। ওকে, তো ফিক্সড অ্যাসেট কিন্তু আমি 12 লাখ বসাই দিছি। তো ফিক্সড অ্যাসেট 12 লাখ বসাই দিলাম। এরপরে যেটা আসলো বাকি দুইটা, ইনভেন্টরি আর ক্যাশ, অগদের জন্য বের করলেই আমাদের অঙ্ক শেষ। তো ইনভেন্টরি আর ক্যাশ পরের ইনফরমেশনে কি বলতেছে, টোটাল অ্যাসেটস টার্নওভার 2 টাইমস। টোটাল অ্যাসেটস এর সূত্র কি? টোটাল অ্যাসেটস এর সূত্র হলো টোটাল অ্যাসেটস টার্নওভারের সূত্র। টোটাল অ্যাসেটস টার্নওভারের সূত্র হলো উপরে সেলস, নিচে টোটাল অ্যাসেটস। সেলস টোটাল অ্যাসেটস, সেলস টোটাল অ্যাসেটস যে কাজ আছে আমার এখানে তো লাগবে না, কারণ টোটাল অ্যাসেটস তো আছে, সেলস তো কোনো জায়গায় কাজে লাগে না। এই হিন্সটা বাদ দিলাম, পরেরটা যাই। ইনভেন্টরি টার্নওভার, ইনভেন্টরি লাগবো, ইনভেন্টরি টার্নওভার দিয়ে ইনভেন্টরি বের করা যাইবো। তাহলে ইনভেন্টরি টার্নওভারের সূত্র কি? ইনভেন্টরি টার্নওভারের সূত্র হইলো উপরে হইলো কস্ট অফ গুডস সোল্ড, নিচে এভারেজ ইনভেন্টরি। এটা কাটা সিধা হয়ে গেছে, আমি মুই সাবান লিখি। উপরে কস্ট অফ গুডস সোল্ড, নিচে ইনভেন্টরি। এখন কস্ট অফ গুডস সোল্ড কি বের করা যাইবো? আমাদের কি ইনভেন্টরি আছে, পারচেস আছে? না, নাই। তাহলে তো কস্ট অফ গুডস সোল্ড বের করা যাইবো না। পরের অল্টারনেটিভে যাই। পরের অল্টারনেটিভ সূত্র কি ছিল মনে আছে? ওই যে ক্লাসে করাইছিলাম যে কস্ট অফ গুডস সোল্ড না থাকলে আমরা যাব পারচেসের কাছে। তো পারচেস কি আছে? না, অঙ্কে তো পারচেস নাই প্রশ্নে, তো পারচেসও বাদ। কস্ট অফ গুডস সোল্ড বের করা যাবে না, পারচেসও নাই, তাইলে কেরা আছে? তাহলে বের করা যাইবো সেলস রে। কেমনে কইলাম সেলস বের করা যাইবো? ওই যে কিছুক্ষণ আগে যে আমরা পড়লাম টোটাল অ্যাসেটস টার্নওভার রেশিও, ওখানে কিন্তু পড়ছিলাম উপরে সেলস, নিচে টোটাল অ্যাসেটস। ওই যে সেলস বের করা যাইবো, তো সেলস এ দিয়ে আমরা এই সেলস এখানে বসাবো, ওই সেলস এ দইরে তারপরে ইনভেন্টরি বের করব। তো আমরা ওই সূত্রটা লিখি, টোটাল অ্যাসেটস টার্নওভার, টোটাল অ্যাসেটস টার্নওভার রেশিও সূত্র উপরে সেলস, নিচে টোটাল অ্যাসেটস। তো আমাদের টোটাল অ্যাসেটস টার্নওভার তো আমাদের আছে প্রশ্নে 2 টাইমস, আর টোটাল অ্যাসেটস আমাদের এখানে কয় লাখ, 30 লাখ। এই 30 লাখ বসাইলাম। উপরে হইলো সেলস এর টাকা, যেটা আমি বের করব। তাহলে আমরা এই পাশে পাশ করলে, এই পাশে ভাগ আছে, এই পাশে আসলে গুণ হয়ে গেল। 30 দুগুণে 60 লাখ টাকা, এই পাশে রইলো সেলস এর টাকা। সেলস এর টাকা পেয়ে গেলাম 60 লাখ। এখন এই সেলস এ নিয়ে এ জায়গায় বসাই দিব। তাহলে আমরা সূত্রটা নিচে লিখছি, ইনভেন্টরি টার্নওভার উপরে সেলস, নিচে ইনভেন্টরি। সেলস কয় লাখ টাকা? 60 লাখ টাকা। ইনভেন্টরি টার্নওভার কত? 8 টাইমস। তারপরে দুইটা ভাগ, এই পাশে তো ভাগাকারে আছে, ইনভেন্টরি এই পাশে এসে পড়বো, 8 এই পাশে এসে পড়বো। তাহলে 60 লাখে 8 দিয়ে ভাগ দিলে 7,50,000 টাকা। এই যে ইনভেন্টরির ঘরে 7,50,000 বসাইলাম, বাকি রইল ক্যাশ। ক্যাশ থেকে আমরা বাই করুম, যখন ওই 1 লাখ বাকি, তখন আমাদের টোটাল থেকে ফিক্সড অ্যাসেট বাদ, ইনভেন্টরি বাদ, তাইলে পাই গেলাম ক্যাশ। অর্থাৎ 30 লাখ থেকে 12 লাখ বিয়োগ 7,50,000 বিয়োগ, ব্যালেন্সিং ফিগারের মাধ্যমে 10,50,000 টাকা ক্যাশ বের করলেই আমাদের সবগুলা পূরণ হয়ে গেল। এই ছিল আমাদের ব্যালেন্স শিট করা কমপ্লিট হয়ে গেল। বাস, সিম্পল। কিন্তু আমরা ভয় পেলে কিন্তু হইব না, আমাদের গুটি গুটি পায়ে আগাইতে হবে। অর্থাৎ আমি যদি প্রথমেই বলতাম না অঙ্ক অনেক কঠিন, এটা দেখতে অনেক কঠিন মনে হয়, আমি করব না, তাহলে কিন্তু আমি শেষ করতে পারতাম না। যে কোনো অঙ্কই সাহস করে আগে আগাইতে হবে। আগাইতে হইলে আস্তে আস্তে আপনি রাস্তাগুলো খুঁজে পেয়ে যাবেন কেমনে সলভ করা যায়। যার সাহস আছে সেই অঙ্ক জয় করতে পারে, যার সাহস নাই সে কিন্তু অঙ্ক করতে পারে না। ঠিক আছে? তো সবাই সাহস নিয়ে অঙ্কে নামবেন, আশা করি সলভ গুলা করতে পারবেন। বাকি যে অঙ্কগুলো আছে বাসায় নিজে নিজে প্র্যাকটিস করেন, না পারলে কমেন্ট করেন, আমি ইনশাল্লাহ সলভ করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। নেক্সট টপিক কিন্তু ইম্পর্টেন্ট, টাইম ভ্যালু অফ মানি। টাইম ভ্যালু অফ মানি থেকে কিন্তু দুইটা অঙ্ক থাকেই, পার্ট বি তেও থাকে, সি তেও থাকে। যদিও প্যাচ মারা অঙ্ক থাকে, আমরা প্যাচ গুলা খুলে ফেলাবো আস্তে আস্তে। ঠিক আছে? আমাদের সাথে থাকুন, দোয়া রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।